আজকের গল্প মাধবী ভট্টাচার্যের পিছু টান। রোজকার মতো বাড়ি ফিরে মায়ের ঘরে একবার উকি দিল অর্ঘ্য। চাকরিতে ঢোকার পর থেকে এটা তার প্রতিদিনের রুটিন। অন্ধকার ঘরে বাইরে থেকে একটু আলো এসে পড়েছে, তাই অন্ধকার তত ঘন নয়। জানালার পর্দাগুলো উড়ছে ফ্যানের হাওয়ায়। মা শুয়ে আছে একটু জড়সড় হয়ে। ঠান্ডা লাগছে নাকি? ফ্যানের স্পিড কম করে দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল আদর করে। ঘুমন্ত মায়ের মুখটা দেখে বড্ড মায়া হয়। এই জগতের জটিলতার কোনো খবরই রাখে না অর্ঘ্যর বোকা হাবা মাটা। জানেই না জীবন কতভাবে ঠকিয়ে দিয়ে গেছে। বিছানার পাশের টেবিলে রাখা ছবিটার দিকে জ্বলন্ত দৃষ্টিতে একবার তাকিয়ে বেরিয়ে এলো অর্ঘ্য। মায়ের পাশে দাদু দিম্মার ঘর। ওরাও ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই। মাঝে মাঝেই অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। দিদা আগে জেগে বসে থাকতেন। অর্ঘ্য বারণ করেছে, বুড়ো মানুষটার কষ্ট হবে মিছিমিছি। বেশি রাত হলে বাইরে থেকে একেবারে খেয়েই ফিরে। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকল অর্ঘ্য। মায়ের ঘর আর অর্ঘ্যের ঘরের মাঝে একটা দরজা আছে। রাতে মায়ের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে নজর রাখতে দরজাটা খোলাই রাখে। দরজা দিয়ে আরেকবার মায়ের বিছানার দিকে তাকালো। মা ঘুমুচ্ছে নিঃসাড়ে। নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। কিন্তু চট করে ঘুম যে আসে না। শুলেই কত রকম চিন্তা মাথায় ভিড় করে। যাকে একবারের জন্য মনে করতে চায় না, সেই অমানুষ লোকটার কথা তখনই মনে পড়ে। লোকটাকে হাতের কাছে পেলে বুঝিয়ে দিত কত ধানে কত চাল। বিয়ের পর বউকে ফেলে পালিয়ে যাওয়া লোকটাকেই অর্ঘ্যর বাবা হতে হলো। এই অভিশাপের বোঝা সারা জীবন ওকে বয়ে বেড়াতে হবে। দুপুরবেলা মাথার উপরে গনগনে সূর্য গায়ে জ্বালা ধরাচ্ছে। এই সময়ে দোকানে খদ্দের আসেই না বলতে গেলে। ক্যাশ বাক্সের পেছনে বসে ঝিমুনি এসে গেছিল হরনাথ মিত্রের। অন্য কর্মচারীরাও ঝিমুচ্ছে। তখনই একটা ছেলে দোকানে এসে ঢুকল। গায়ের জামা ঘামে ভিজে গেছে, মুখ লাল, অবিন্যস্ত চুলগুলো ঘামে ভেজা কপালে লেপ্টে আছে। শ্রান্ত ক্লান্ত ছেলেটা সোজা হরনাথের দিকে এগিয়ে এলো। আপনি কি হরনাথ মিত্র? হ্যাঁ, হরনাথ নড়ে চড়ে বসেছেন। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমায় ফিরিয়ে দেবেন না দয়া করে, ছেলেটা কাতর ভঙ্গিতে বলেছে। কি ব্যাপার খুলে না বললে বুঝবো কি করে? হরনাথ একটু গম্ভীর হয়েছেন। নিশ্চয়ই ছেলেটা অর্থ সাহায্য চাইতে এসেছে। আমাকে একটা কাজ দিতে পারবেন? যে কোনো কাজ? এবারে অবাক হলেন হরনাথ। ছেলেটার ঘামে ভেজা মুখটার দিকে তাকালেন ভালো করে। ভারী মায়া হলো তার। আগে বসো এখানে, একটু জিরিয়ে নাও, তারপর বলো কি ব্যাপার। বসলো ছেলেটা। দোকানের এক কর্মচারীকে ডেকে ঠান্ডা জল আর মিষ্টি এনে দিতে বলেন হরনাথ। ছেলেটা ঢকঢক করে জলটা খেয়ে নিল। বোঝাই যাচ্ছে প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। মুখটা মুছে নিয়ে ছেলেটা বলল, আমি এই শহরে নতুন পড়তে এসেছি কলেজে। বাবা নেই, বিধবা মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এত বড় শহরে কিছু একটা কাজ ঠিক জুটিয়ে ফেলব। আমার পড়া, আমাদের দুজনের থাকা খাওয়ার খরচ উঠে যাবে। এখন দেখছি বড় ভুল করে ফেলেছি।
কেউ বিশ্বাস করে আমাকে কাজে রাখতে চাইছে না। একজন দয়া করে আপনার নামটা বলে দিল, বলল আপনি কাউকে ফেরান না। হরনাথ দেখছিলেন ছেলেটাকে, অভাবের চাপে নাজেহাল অবস্থা। চেহারা দেখে বোঝা যাচ্ছে ভদ্র সম্ভ্রান্ত ঘরের ছেলে। ভারী সুন্দর চেহারা ছেলেটার। আমার কাছে কি কাজ চাও? যে কোনো কাজ, যা বলবেন তাই করব। দাঁড়াও, দেখছি কি করা যায়। পরদিন ছেলেটাকে দেখা করতে বলে দিলেন হরনাথ। কিছু একটা কাজে ঢুকিয়ে দিতে হবে ওকে। মায়া পড়ে গেছে ছেলেটার উপর। আমি বিএ পাস করে ফেলেছি মামাবাবু, এবার এমএতে ভর্তি হব। আশীর্বাদ চাই আপনার। হরনাথ খুশি হয়ে সুকুমারের মাথায় হাত রাখলেন। আশীর্বাদ তো সবসময় করছি বাবা, আরো বড় হও তুমি। আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সেদিন আমাকে কাজ না দিলে কোথায় গিয়ে দাঁড়াতাম মাকে নিয়ে? ছাড়ো তো এসব কথা। তোমার মা এখন কেমন আছেন বলো? সেই আগের মতোই, কোনো নিয়মই মানতে চান না। নিয়ম না মানলে চলবে কি করে? হৃদরোগ বড় বিপজ্জনক। তুমি কড়া খেয়াল রাখবে মায়ের। রাখবো। এবার আমি আসি মামাবাবু। চলে গেল সুকুমার। ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন হরনাথ। ছেলেটাকে দেখার পর থেকেই মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে এখন সময় এসেছে সেই চিন্তাকে বাস্তব রূপ দেবার। সুকুমারের মায়ের সাথে কথা বলতে হবে একবার। সুকুমারের মায়ের সাথে কথা বলার সময় পেলেন না হরনাথ। এর আগেই হঠাৎ করে মারা গেলেন তিনি। সুকুমারকে নিজেদের বাড়িতে এনে তুললেন হরনাথ। সুকুমারের কোনো আপত্তিই শুনলেন না। কয়েক মাস যেতে একদিন সুযোগ বুঝে নিজের মনের কথা সুকুমারকে খুলে বলে ফেললেন। বাবা, একটা অনুরোধ রাখবে আমার? এভাবে কেন বলছেন মামাবাবু? বলুন কি বলবেন। আমার মেয়েটাকে তো দেখেছ, বড় দুঃখী আমার মেয়েটা। তুমি ওকে বিয়ে করবে? চমকে উঠল সুকুমার। অনিন্দিতাকে দেখেছে ও। কোনো জটিল অসুখে অনিন্দিতা ঠিক স্বাভাবিক নয়। ওর বুদ্ধি শুদ্ধি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক কম। 18-19 বছরেও আচরণ শিশুদের মতোই, কথাও বলে জড়িয়ে জড়িয়ে। এই মেয়েকে বিয়ে করতে বলছেন? সুকুমার চুপ করে রইল। এই লোকটার কাছে কৃতজ্ঞতার দায়ে আবদ্ধ। কি করে তার কথা ফেরাবে? কিন্তু এমন অসুস্থ মেয়েকে বিয়েই বা করবে কি করে? এক তীব্র দোটানায় পড়ল সে। সুকুমারকে চুপ করে থাকতে দেখে হরনাথ ব্যাকুল গলায় বলে উঠলেন, তোমার কোনো অসুবিধা হবে না বাবা। আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। তুমি খুব সুখে থাকবে। বড় ভয় পায় বাবা। আমাদের যদি হঠাৎ কিছু একটা হয়ে যায়, এই মেয়েকে কে দেখবে? কার ভরসায় ওকে রেখে যাব? তুমি ওর ভার নিলে নিশ্চিন্ত হই। আশা ভরা চোখে তাকিয়ে আছেন হরনাথ। তার স্ত্রীও। তিনিও সুকুমারকে মায়ের মতোই স্নেহ করেন। কি করে তাঁদের ফেরাবে? অনেক ভেবে মত দিয়ে ফেলল সে। আনন্দে ওকে জড়িয়ে ধরলেন হরনাথ। সকাল থেকে অনিন্দিতার তীব্র কান্নায় কান পাতা যাচ্ছে না। কেঁদে কেঁদে এই এক কথা বলে যাচ্ছে বারবার। ও কোথায় গেল? ওকে দেখতে পাচ্ছি না কেন? অবোধ মেয়েটাকে কে বোঝাবে কি সর্বনাশ হয়ে গেছে? আজ সকালেই একটা চিঠি লিখে রেখে ঘর ছেড়ে পালিয়েছে সুকুমার। মামাবাবু, ক্ষমা করবেন।
এই জীবনে দম আটকে আসছিল। এভাবে তো বাঁচতে চাইনি। আপনাদের না জানিয়ে একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম, সেটা হয়ে গেছে, সেখানেই চললাম। আমাকে খোঁজার চেষ্টা করবেন না। যদি ইচ্ছে হয় নিজেই ফিরে আসব। সুকুমারের ওপর রাগ হচ্ছিল না হরনাথ মিত্রের, নিজের উপরে রাগ হচ্ছিল। অনেক বড় ভুল করে বসেছেন ভালো করে না ভেবে। এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে অনিন্দিতাকে। একবার সুকুমারের জন্য কিছু করেছিলেন বলেই এমন একটা দায় ওর ওপর চাপানো ঠিক হয়নি। সুকুমারও তো রক্ত মাংসেরই মানুষ, তার বোঝা উচিত ছিল। দুর্ঘটনাটার রেস কাটতে না কাটতেই আরেক দুর্ঘটনা ঘনিয়ে এলো তাদের জীবনে। অবশ্য সেটাকে দুর্ঘটনা বলা যায় কিনা বুঝতে পারছিলেন না। সুকুমার চলে যাওয়ার কদিন পরেই টের পেয়েছেন যেতে যেতে নিজের চিহ্নটুকু অনিন্দিতার শরীরে রেখে গেছে সে। মা হতে চলেছে অনিন্দিতা। বিছানায় ছটফট করতে করতে উঠে বসল অর্ঘ্য। মাথাটা গরম হয়ে আছে, ঘুম আসবে না আজও। এতদিন সে জানতো বাবা মারা গেছেন। কিছুদিন আগে দাদু ওকে গোটা ঘটনাটা খুলে বলেছেন। সব জেনে রাগে পাগলের মতো হয়ে গেছিল অর্ঘ্য। বাবার ছবিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি মায়ের জন্য। মা এখনো ভোলেনি অমানুষটাকে। ওই ছবির মধ্যেই বাবাকে খুঁজে পায়। কেন ওই লোকটাকে মা এত ভালোবাসে? তার সহজ সরল মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে লোকটা। অবশ্য আক্রোশে অর্ঘ্যর ইচ্ছে করে লোকটাকে খুঁজে বের করে হিড় হিড় করে টেনে নিয়ে আসে মায়ের কাছে। জবাবদিহি চাই পুরো ঘটনার। কিন্তু কোথায় ওই লোকটা? বুকে যন্ত্রণা নিয়ে বিছানায় ছটফট করে 24 বছরের অর্ঘ্য। মায়ের জন্য বড্ড কষ্ট হয়। পরদিন দোলাকে সবটা খুলে বলল অর্ঘ্য। এত যন্ত্রণার ভার আর একা বইতে পারছে না। দোলাকে জানাবে কিনা সে নিয়ে সংশয়ে ছিল, কিন্তু তারপর বুঝেছে এত যন্ত্রণা একমাত্র দোলার সাথেই ভাগ করে নেওয়া যায়। দোলার সঙ্গে অর্ঘ্যের পরিচয় 2 বছর ধরে। প্রেমের প্রস্তাব দোলার দিক থেকেই এসেছিল। বাবার ব্যাপারে সবটা দোলাকে জানালো। ও বলল, ব্যাপারটা খুব দুঃখজনক হলেও একটা কথা না বলে পারছি না অর্ঘ্য। এই ঘটনায় তোমার বাবার তেমন দোষ দেখতে পাচ্ছি না। তোমার দাদুর একটু ভেবে দেখা উচিত ছিল বিয়েটা দেওয়ার আগে। কি বলছো তুমি? পালিয়ে যাওয়ার আগে একবারও মায়ের কথা ভাবলো না লোকটা? আমার কথাও না? তিনি হয়তো বুঝতেই পারেননি তুমি এসে গেছো। চুপ করে রইল অর্ঘ্য। দোলা বুঝবে না, বোঝানোর চেষ্টা করে লাভ নেই। দোলা হয়তো অর্ঘ্যর মনের কথা বুঝতে পারল। নরম সুরে বলল, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ঠান্ডা মাথায় ভাবো, তোমার বাবার দোষ ঠিক কতটা বলো তো? জবাব দিল না অর্ঘ্য। লোকটার কথা ভাবতেই ইচ্ছে করে না তার। মাস কয়েক পরে অফিস থেকে ফেরার সময় মায়ের প্রিয় মোচার চপ নিয়ে ফিরছিল অর্ঘ্য। বাড়ি ফিরে সবাই একসাথে চা খাবে। বাড়িতে ঢুকতে গিয়ে কিন্তু থমকে গেল। বসার ঘরে এ কে বসে আছে? এই লোকটা এখানে কি করে এলো? অর্ঘ্যর মনে হলো স্বপ্ন দেখছে। একটা ঘোরের মধ্যে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো সে। গনগনে গলায় বলল,
এতদিন পরে এখানে কেন এসেছেন? বিবর্ণ হয়ে গেল লোকটার মুখ। বিড়বিড় করে বলল, বিশ্বাস করো, অনেকবারই ফিরে আসতে চেয়েছি, কিন্তু কিছুতেই সাহস পাইনি। তাহলে এখন কেন এলেন? আমাকে আর মাকে ওইভাবে ফেলে রেখে চলে গিয়ে কোন সাহসে আবার মুখ দেখালেন? অর্ঘ্য চেঁচাচ্ছে উন্মাদের মতো। আমাকে ক্ষমা করো, আমি বুঝিনি অনিন্দিতা মা হতে চলেছে। তাহলে এভাবে চলে যেতাম না। জানি অন্যায় করেছি, প্রতিদিন অপরাধ বোধে পুড়েছি। এতদিন বাদে ফিরে আসার সাহস অর্জন করতে পেরেছি। কোনো দরকার ছিল না ফিরে আসার, এ বাড়ির কেউ চায় না আপনাকে। হরনাথ কিছু বলতে চেষ্টা করলেন, কিন্তু গর্জে উঠল অর্ঘ্য, তুমি একটাও কথা বলবে না দাদু। এই লোকটাকে এক্ষুনি ঘর থেকে বের করো। দাদু চুপ করে আছে দেখে অর্ঘ্য নিজেই লোকটার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে চলল। মা কোথায় ছিল? পাগলের মতো ছুটে এলো। অর্ঘ্যকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে লোকটাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল, যাবে না, যাবে না। অর্ঘ্য হতবাক হয়েছিল। এবারে মাকে টেনে সরিয়ে এনে লোকটার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এক্ষুনি বেরিয়ে যান, আর কোনো দিন মুখ দেখাবেন না। লোকটা ধীরে ধীরে বেরিয়ে গেল, মুখ নিচু করে। তীব্র চিৎকার করছে মা। লোকটা যেতে যেতে বারবার মুখ ফিরিয়ে তাকাচ্ছে। হরনাথ নাতিকে আটকালেন না। তিনি জানেন সুকুমার আবার আসবে, বারবার আসবে। পিছু টান এক তীব্র আকর্ষণ, যা বারবার পেছনে টানে মানুষকে। অর্ঘ্যই এখন সুকুমারের পিছু টান। তাকে ফেলে সুকুমার আর সামনে এগিয়ে যেতে পারবে না।